দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে বাংলা ভিশনের স্টুডিওতে স্বাগত। জনাব আহমেদ ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে ওনারা বলেছেন যে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত তারা সারা দেশে লিফলেট বিতরণ করবেন, সমাবেশ করবেন, জনসংযোগ করবেন, এবং এইটা হলো জুলাই ঘোষণাপত্র নিয়ে। তো এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে এর আগেও আমরা বেশ কিছু ঘটনা দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা ঘোষণা করার কথা ছিল, সরকার বলেছে যে সবার সাথে আলোচনা করেই এই ঘোষণাটা দেওয়া হবে। তো সরকারের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদের এই জনসংযোগটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। বাংলা ভিশনের দর্শক সৌরভ ভাই এবং আপনাকে সালাম, সবাইকে সালাম। দেখেন, এই জিনিসটা ছাত্ররা যেই আন্দোলনটা করেছে এবং ওরা যে প্রোক্লেমেশন অফ জুলাই ইন্ডিপেন্ডেন্স এটা নামে দিয়েছে, এটা সরকার করতে দেয়নি। এবং এই জিনিসটা বোধহয় ঠিক হয়নি। এবং আমরা যতটুক রিপোর্ট পেয়েছি আমার দেশ পত্রিকার মাধ্যমে, যে একজন উপদেষ্টা আসিফ নজরুল উনি এটা তীব্র বিরোধিতা করেন। তো এই বিরোধিতাটা আমি ব্যক্তিগত যদি ভাবে আমাকে জিজ্ঞেস করেন, এই বিরোধিতাটা আমি সমর্থন করি না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে এখন যে অবস্থা, পোস্ট 5th অগস্ট যে অবস্থা, ল অ্যান্ড অর্ডারটা নিয়ে সবাই চিন্তিত। পুলিশের রোল বাংলাদেশে এখন স্টিল নিষ্ক্রিয়। আমি একটু আগেই সৌরভ ভাইকে আপনাকে শেয়ার করছিলাম যে কালকে রাত্রে, আমি থাকি মোহাম্মদপুর এলাকায়, রাত্রে দেখলাম যে 11টা সাড়ে 11টা বিয়ে খেয়ে আসার সময় পুলিশের আদাবর থানা ওয়াজ ক্লোজড, শাটার লাগানো। ইট ইজ আ সিগনিফিক্যান্ট থিং। এই জিনিসটা, পুলিশ স্টেশন কেন বন্ধ থাকবে? পুলিশ স্টেশন তো সবসময় খোলা থাকার কথা। এবং পুলিশ ইনঅ্যাক্টিভ বলে গভর্নমেন্ট বা রাষ্ট্র মনে করেছে যে সেনাবাহিনী মাঠে থাকা দরকার। তো সেনাবাহিনীকে এর জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু কোয়েশ্চেন ইজ, সেনাবাহিনী কতদিন এই জিনিসটা কন্টিনিউ করবে? আমরা পোস্ট 5th অগস্ট দেখেছি, আনসার বিদ্রোহ দেখেছি, চিটাগাংয়ে রিসেন্টলি দেখেছি, চিন্ময়ের পরে অ্যারেস্টের পরে একটা আনরেস্ট, একজন মারা গেছেন, একজন মুসলমান অ্যাডভোকেট, সো ইজ ফ্রম মাই ইউনিভার্সিটি। তো এই জিনিসগুলি, এইটা জাস্ট 2টা ইনসিডেন্ট আমি আপনাকে বললাম। বাট এছাড়াও শ্রমিকদের অসন্তোষ, আশুলিয়ায় অসন্তোষ, তারপর বেক্সিমকো গার্মেন্টসের ওখানে অসন্তোষ। সো আর্মিকে ইনফ্যাক্ট মাল্টিফেরাস টাস্কে সরকার টাস্ক করেছে। দ্য অনলি রিজন বিকজ ল অ্যান্ড অর্ডার নট স্টেবল। এই ইনস্টেবল থাকার অবস্থায় যদি ছাত্ররা যে কাজটা করেছে, একটা বিশাল সমাবেশ করেছে 31 ডিসেম্বর, আমি ওই দিন ওখানে গিয়েছিলাম, আমি দেখেছি প্রচুর ছেলে এসছে, প্রচুর ছাত্রছাত্রী এসছে। তো এই মানুষের যে চাহিদাটা, ছাত্রদের চাহিদাটা, আমি ওদের প্রতি সহমর্মিতা আছে আমার। বাট অ্যাট দ্য সেম টাইম ওদের যে ক্ষোভটা, এই ক্ষোভটাকে আমি লেজিটিমেট একটা ক্ষোভ হিসেবে দেখি। এবং এই ক্ষোভটাকে দমন করার জন্য যদি ডান্ডাপিটা করে দমন করা হয়, এই ক্ষোভটা, এটা ঠিক হবে না। তাহলে তো আগের ফ্যাসিস্ট রেজিমই ভালো ছিল। মানুষের বাক স্বাধীনতা ছিল না, আয়নাঘর ছিল আপনার। না, কিন্তু এখানে মূল প্রশ্নটা হলো যে জুলাই ঘোষণাপত্র এটা কি শুধুমাত্র শিক্ষার্থীরাই দেবে, না সব পক্ষের সাথে আলোচনা করে এটা হওয়া উচিত? ভেরি গুড কোয়েশ্চেন। এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলি বা জুলাই ইন্ডিপেন্ডেন্স ঘোষণাপত্র, আপনাকে যেটাই বলি, এখানে তো অল স্টেক হোল্ডার্স থাকা উচিত। আমরা যতটুকু জানি, বিএনপি অভিমান করেছে ওদেরকে রাখা হয়নি বলে। ইট মে বি রং। জামাত ইজ এন ইস্যু, অন্যান্য দলগুলি একটা ইস্যু। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে গত 16-17 বছরে যখন ফ্যাসিস্ট রেজিম ছিল, তখন কিন্তু অনেকগুলি ইস্যু ছিল গভর্নমেন্টের এগেনস্টে, ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে, যেটা জনমত তৈরি করে
পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু জনগণকে মাঠে আনতে পারত, কিন্তু আনফর্চুনেটলি জনগণ কিন্তু মাঠে আসেনি। 28 অক্টোবরের পরে হঠাৎ করে ডাই ডাউন হয়ে যায়। বাট এইবার কেন আমাদেরকে বুঝতে হবে, এইবার কেন ছাত্রদের এখানে ছাত্র জনতা মিলে আন্দোলন করেছে এবং আলটিমেটলি এটা এক দফা আন্দোলন করেছে, কোটা থেকে এক দফা। এবং 3rd অগস্ট, আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতাম এক সময়, and I own that সেনাবাহিনী, 3rd অগস্ট আমাদের আর্মির কমান্ড চ্যানেল থেকে জেনারেল ওয়াকারের কাছে সব জানানো হলো, উনিও জানতে চেয়েছেন। আমরা সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল নট ওপেন ফায়ার এগেনস্ট দি স্টুডেন্টস। এবং ওই দিনই গভর্নমেন্টকে মেসেজ দিয়ে দেওয়ার পরে অ্যাকচুয়ালি 3rd অগস্টই হাসিনা গভর্নমেন্ট ওয়াজ ওভার। ঠিক এই জায়গাটা আমি আলোচনা আসবো। আমি একটু সৌরভ ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 15ই জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্রটার জন্য ঘোষণাটা দেয়া হয়, এবং হাসরাত আব্দুল্লাহ একজন সমন্বয়ক, উনি আজকে অভিযোগ করেছেন যে সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। সরকারই তো বলেছিল যে সব পক্ষের সাথে আলোচনা করে আসলে এই ঘোষণাপত্রটা দেয়া হবে। সরকারের কোনো উদ্যোগ কি আপনি দেখেছেন? আচ্ছা, প্রথমে আমি ফেরদৌস ভাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। মানে ঘোষণাপত্র নিয়ে কিন্তু মানে সবাই তো একমত হয়নি, এটা হলো একটা বড় বিষয়। আর ঘোষণাপত্র কি একটি দলিল, মানে ঘোষণা করলে প্রথমত তো সাবেক স্বৈরাচারের পতন হয়েছে, বিদায় নিয়েছে গণ আন্দোলনের মুখে, এটাও কিন্তু একটা ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেটি একটি ঘোষণাপত্র। সশস্ত্র বাহিনী এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে, সহযোগিতা করছে, এটাও তো ঘোষণাপত্র। ঘোষণাপত্র তো মানুষের মনের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি থাকবে। তা সেটি এক হতে পারত যে যখন এই গণ অভ্যুত্থান সফল হলো তখন একটা ঘোষণাপত্র আসতে পারে। এই উপদেষ্টা পরিষদ যে শপথ নিয়েছে সেটাও ঘোষণাপত্র। এখন এটা কিভাবে করবেন? এই 5 মাস পর এসে হ্যাঁ, একটা হতে পারে আইনি স্বীকৃতি, একটা সাংবিধানিক স্বীকৃতি যে একটি গণ অভ্যুত্থান হয়েছে। এখন এটাও নিয়ে আছে, কেউ বলছেন এটা বিপ্লব, কেউ গণ অভ্যুত্থান, কেউ প্রোক্লামেশন, কেউ ডিক্লারেশন ইত্যাদি ঘোষণা। মানে এখানে একটা সংশয়ের যে জায়গা হয়েছে যে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে কি 71-এর ঘোষণাপত্রকে পিছনে ফেলে দেওয়া হয় কিনা, মুছে ফেলা হয় কিনা, অথবা সেটাকে অস্বীকার করা হয় কিনা, এইটি ব্যাপারে আমি মনে করি খোলাখুলি আলোচনা হওয়া উচিত। যা কিছুই হবে সেটা 71-কে ভিত্তি করে হতে হবে, 71-কে পিছনে ফেলে নয়। এখন বিষয়টা হচ্ছে যে সবার সম্মিলিত ছিল, ছাত্র জনতা, পেশাজীবী, সাংবাদিক, সাবেক সেনা কর্মকর্তা সহ সবার মিলিত ইচ্ছে ছিল স্বৈরশাসনের বিদায়। এখন তার মানে নতুন একটা ব্যবস্থা, তাই তো? কিন্তু এই নতুন ব্যবস্থার ব্যাপারে ঐকমত্য পাওয়া যাচ্ছে না, এটা স্বীকার করতে হবে। ছাত্র একভাবে ভাবে যে আগামী বাংলাদেশ একভাবে চলবে, অথবা আমাদের কর্তৃত্ব থাকতে হবে। রাজনৈতিক দলগুলো ভাবে আমাদের কর্তৃত্ব থাকতে হবে। আমি এটাকে বলি যে বিজয়ের যে ভাগিদার, হিস্সাদার, এটি নিয়ে বিরোধ। এখন বিরোধটা হওয়া উচিত নয়, কারণ তাতে অনেক কিছুই, যেমন ফেরদৌস ভাই বললেন যে জনজীবনের নিরাপত্তা, এটাই হচ্ছে প্রধান ঘোষণা, যে নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের স্বস্তি দেওয়া। 5 আগস্টের আগে এক ধরনের অস্বস্তি ছিল, এখন কি সেই অস্বস্তি চলে গেছে? যায়নি। তো সুতরাং সেটা কিভাবে যাবে? সেটি কেন্দ্রীয় শহীদ মিনার একটি ঘোষণা দিলে যাবে তা না। সার্বিকভাবে এই ব্যবস্থা, মানে আমরা কি করতে চাই, এটি এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসেনি। কবে নির্বাচন হতে চায়, কবে, কিভাবে? কমিউনিস্ট পার্টির থেকে তো গতকাল বলা হয়েছে যে 15ই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, 15 জানুয়ারির মধ্যে। হ্যাঁ, তাই অনেকগুলো যদি কিন্তু আছে। এখন এই যদি কিন্তুগুলো দূর করা উচিত। হ্যাঁ, এটি ঠিক যে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে তারা দাবি জানিয়েছে 15 তারিখের মধ্যে ঘোষণাপত্র দেওয়ার, দৃশ্যমান অগ্রগতি নেই, কারণ সরকার এই ব্যাপারে কারোর সাথে আলোচনা করেনি। বরং একটি সংশয় আরও বেড়েছে এ কারণে যে 31 তারিখের মধ্যে
6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, সরকার সেটিকে বাড়িয়ে 15 জানুয়ারি পর্যন্ত করেছে। এখন তার মানে হচ্ছে এই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে ঘোষণা হবে, না সংস্কার কমিশনের রিপোর্টকে বাইরে রেখে হবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি বাইরে রেখে ঘোষণাপত্র হয় বা সেখানেই একটা রূপরেখা থাকে, একটা মানে সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, তাহলে এই সংস্কার কমিশনগুলো তো মানে কি বলে অর্থহীন হয়ে যায়। মানে অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর একমাত্র সরকার দিতে পারে। কিন্তু সরকার কি আসলে সেভাবে উত্তর দিচ্ছে? আপনি যেমন বলছিলেন যে 5ই আগস্টের পর একটা ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে তো সবার ঐক্যমত্যটা হওয়াটা খুব জরুরি ছিল, সবাই ঐক্যমত্য হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করলো এবং জয়ী হলো। তারপরে ঐক্যমত্যটা আসলে হলো না কেন? আমাদের ইতিহাস বলে যে ঐক্যমত হয় না, 71-এর পরেও হয়নি, 90-এর পরেও হয়নি। এই দায়টা আসলে কার? আমি যদি এখানে স্পেসিফিক করে ধরি যে সরকার একটা পক্ষ, রাজনৈতিক দল একটা পক্ষ এবং শিক্ষার্থীর একটা পক্ষ, আমি যদি এই তিনটা পক্ষ মোটা দাগে হিসাব করি, এই তিনটা পক্ষের ভিতরে আসলে সমন্বয়টা কে করবে? এটা তো সরকারের করা উচিত। সরকারের করা উচিত, করছে সরকারের করা উচিত, সরকার করছে না। আবার সরকার ভরসাও পাচ্ছে না যে রাজনৈতিক দলের পক্ষ থেকে এক ধরনের দাবি থাকে, ছাত্রদের পক্ষ থেকে আরেক ধরনের দাবি থাকে এবং অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী দাবি। সুতরাং সরকার কোনটা করবে এটাও কিন্তু সরকারের জন্য কিন্তু খুব যে স্বস্তিদায়ক তা না, সরকারের জন্য একটা বিপদ। এই যে দেখুন, যেদিন ছাত্ররা ঘোষণা করলো যে আমরা ঘোষণাপত্র দেব, সেদিন প্রথম প্রেস সচিব বললেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন এটা সরকারের কোনো সরকারের সাথে নয়, এর সাথে নেই। তারপরে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বলতে হলো সরকারকে যে আমরাই ঘোষণাপত্র দেব, ছাত্রদের প্রতি অনুরোধ জানানো হলো যে তারা যাতে ঘোষণাপত্র না দেয়। তাহলে এখন কি এমন একটি ঘোষণাপত্র নিয়ে, তার মানে এখানে কি 72-এর সংবিধানের প্রশ্ন আছে যেটি ছাত্র নেতারা প্রকাশ্যে বলেছেন, তার মানে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার না হলে রাজনৈতিক দলগুলোর যে দ্বিমত আছে সেটি কিন্তু তারা প্রকাশ্যেই বলেছেন যে 72-এর সংবিধান মুছে ফেলার বা নাকচ করে দেওয়ার কোনো সুযোগ নেই। আর বিষয়টা হচ্ছে অনেক কিছুর মধ্যেই আমরা মানে কি বলে অনেক প্রশ্ন খুঁজতে পারি, কিন্তু কথা হচ্ছে আমরা সমাধানের জন্য প্রশ্ন করব না সমাধান না করার জন্যে। আমি তো মনে করি যে রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক দল মানে প্রধান দল বিএনপি, মাঠে থাকা প্রধান দলের সঙ্গে ছাত্র নেতাদের একটা ভুল বোঝা, একটা বেশ দূরত্ব তৈরি হয়েছে। এখন এটি কিভাবে সমাধান হবে? একটা হতে পারে যে জনগণের উপর ছেড়ে দেওয়া, যে সামনে নির্বাচন করা। আবার ছাত্র নেতারা একটি দল করতে চাচ্ছেন, তারা এই ঘোষণাপত্রের মধ্যেই কিন্তু শেষ না তাদের, তারা বলছেন একটি দল করবেন এবং সেই দলটার কাঠামো কী হবে তা এখনো অস্পষ্ট না। কিন্তু তারা এটা বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ছাত্র আন্দোলন না, হ্যাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এরা এই নামে দল হবে না বা এরা সরাসরি দল করবে না। দল করবে, এরা থাকবে, অন্যান্য সমাজের অংশীজনও থাকবে। আর সেক্ষেত্রে রাজনৈতিক দলে এখন নেতাকর্মী আছে, তারা থাকতে পারে। বিভিন্ন জায়গা থেকে এমনও খবর আসছে অন্য দল থেকেও তাদের সাথে আলোচনা করেছে অথবা তারা আলোচনা করেছে। আবার এখানে রাষ্ট্রযন্ত্রের ভূমিকা কি? বিএনপি মনে করে যে এর পিছনে রাষ্ট্রের কোনো না কোনো অংশের পৃষ্ঠপোষকতা রয়েছে, ইন্ধন আছে। তো একটা অবিশ্বাসের মধ্যে, এক অবিশ্বাস থেকে আমরা 5 আগস্ট পার হয়ে এসেছি, যে সেখানে ছিল তখন যারা ক্ষমতাসীন ছিল তার বাইরের সবাইকে অগ্রাহ্য করা, সবার বিরুদ্ধে দমন পীড়ন চালানো। এখন ওই অবস্থাটা নেই। এখন আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু আলোচনা কোন গন্তব্যে যাবে, তার চূড়ান্ত লক্ষ্য কী হবে সেটা আমরা জানি না, জনগণও জানে না। আবার এই অনিশ্চয়তার মধ্যে মানুষের মধ্যে সংশয় যে সরকার আসলে কী করতে চায়, কতটা করতে চায়, আসলে সরকার পারবে কিনা, এই প্রশ্নটা 5 মাসের মাথায় আসা, এটি খুব দুর্ভাগ্যজনক। ঠিক এই জায়গাটা আমি আবারও আসবো। ফেরদৌস ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেমন সৌরভ ভাই বলছিলেন যে একটা ঐক্যমত্যের ঘাটতি আসলে রয়েছে, একটা অবিশ্বাসের একটা পর্দা যেন তৈরি হচ্ছে, তো এইটার পরিণতিটা কি আমাদের জন্য ভালো হবে? না, অফকোর্স না। ঐক্যমত্যের ঘাটতি থাকলে তো এখন দেখতে পাচ্ছি কি হচ্ছে, মানে দেশটা যখন আনস্টেবল ল অ্যান্ড অর্ডার হচ্ছে,
একটা মাস জনগণ আসে যখন, ট্রাফিক জ্যাম থেকে বাদ দিয়ে আপনার বিভিন্ন জেলা থেকে এসে, ছাত্ররা তো ইয়াং, ছাত্ররা তো তরুণ, ওদের তো একটা রক্ত গরম, ওইটা আমরাও তো এই বয়সে থাকতে কম বেশি এই একই কাজ করতাম। সো ছাত্রদের কাছ থেকে যে জিনিসটা আসছে, আমরা আর উই এক্সপেক্টিং মোর ফ্রম দেম? আমার মনে হয় না। মেবি দে ল্যাক গাইডেন্স ছাত্রদের থেকে। আর দেখেন সৌরভ ভাই যে কথাটা বললো, রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি গভর্নমেন্ট। সরকারের এখানে সিম্পল, মানে এখানে বিতর্কের কিছু নাই। এই ঐক্যমতটা সরকারকে উদ্যোগ নিয়েই নিতে হবে। আমি মনে করি এখানে ঐক্যমতের তিনটা স্টেক হোল্ডার, আমি যদি একটা ত্রিভুজ আকৃতি করি সৌরভ ভাইয়ের সাথে, একটা হলো ছাত্ররা, আরেকটা হলো বিএনপি ইজ এ মেজর ফোর্স, আরেকটা হলো সেনাবাহিনী। সেনাবাহিনী দিচ্ছে, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করবো। ছাত্রদেরটা বললাম, বিএনপি দেখেন, বিএনপি ইজ এ বিগ ফোর্স। মানে আমরা যদি ভোটের স্ট্যাটিস্টিক্স নেই যে এদের হয়তো 1/3 একটা ভোট আছে, এটা ভ্যারি করতে পারে 30% বা 25%। আওয়ামী লীগের আমরা জানি এরকম 30%। আরগুলি বিভিন্ন পার্টির ভোট, আর কিছু হলো সুইং ভোটার। এখন 16 বছরে 17 বছরে আমরা যেহেতু ভোটের কালচার থেকে অনেক দূরে চলে গেছি, এই ছাত্ররা যারা, এরা তো ভোট দিতে কোনোদিন যায় নাই, দে ওয়ার ডিপ্রাইভড অফ, কারণ ভোটের নিয়ে অনেক রিগিং হয়েছে, রাতের ভোট, দিনের ভোট। তো আওয়ামী লীগ তো এই ভোট ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো অবদান নেই, মানে স্কোপ নেই। সো এই জায়গায় ভোট, সামনে ভোট, এই যে সৌরভ ভাই বললেন, অনেকে বলে, এটা মানুষের কথাই তো উনি শুনে বলে যে তাহলে কি হলো, নির্বাচন দিয়ে দেয়। এখন নির্বাচন দিলে আমার মনে হয় যে ইট ইজ নট দি সলিউশন। এই অবস্থায় নির্বাচন দিলে অ্যানার্কি যেটা হবে, এটা কন্ট্রোল করতে গেলে আপনাকে বিজিবি নামাতে হবে, আবার গুলি করতে হবে। ইট ইজ দ্য হার্ড ফ্যাক্ট। সেনাবাহিনী নামাতে হবে, মবকে আবার গুলি করতে হবে। আমরা তো, সেনাবাহিনী ইজ নট ট্রেন টু কিল সৌরভ ভাই, ইজ মাই ব্রাদার। সেনাবাহিনী ইজ নট ট্রেন টু কিল ইউ। আমরা তো এই জিনিসটা চাই না, আমরা 90-এ চাইনি, আমরা বিভিন্ন সময় চাইনি। বাট কেন রাষ্ট্রের এই খতগুলি সেনাবাহিনীকে, একটা স্টেক হোল্ডারকে নিয়ে আপনারা বাধ্য করছেন যে আমাকে রাবণের মতো বা 10টা হাত? দিস ইজ ভেরি রং, দিস ইজ অ্যাবসলিউটলি রং। রাষ্ট্রের এই জায়গাটা সরকারের, দেখেন সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে বিনয়ের সাথে বলছে, ওনারা প্রত্যেকে ভালো মানুষ। ডক্টর ইউনুস ইজ এ ভেরি রেসপেক্টেবল পার্সন। উনি বলেছেন ওনাদেরকে সমালোচনা করতে। ওই সমালোচনার জায়গা থেকে, ওই অধিকারের জায়গা থেকে আজকে যদি বলি, দেখেন ফার্স্ট উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়ের অভাব, এটা দেখা গেছে পূজার সময় না সৌরভ ভাই, ইলিশ, কলকাতায় ইলিশ ইজ নট এ পূজা কালচার। ইলিশ একবার বলা হলো দেয়া হবে না, পরে আবার দেয়া হলো। কি কারণে? ফানি একটা কারণে, মোদির সাথে ডক্টর ইউনূস স্যারের মিটিং হতে পারে, ওদেরকে মন ভাঙানোর জন্য ইলিশ দেয়া। তার মানে এটাকে সরকার নিজেকেই নিজে বিতর্কিত করলো। সৌরভ ভাই যেমন বললো যে প্রেস উইং থেকে বলা হলো যে এই যে ছাত্রদের এই রেভলিউশন যেটা প্রোক্লামেশন, এটা ছাত্রদের ব্যাপার, সরকারের ব্যাপার না। আবার এই কোঅর্ডিনেশনের অভাবটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি ছাত্রদের সাথে কথা বলি, ছাত্রদের নিয়ে কিছু কাজ করি, যে পুনর্বাসন 22,000 আহত, এদেরকে নিয়ে আমরা ঢাকায় করেছি, চিটাগাঁয়ে করেছি। সো ছাত্রদের নিয়েই কাজ করি। ওদের মধ্যে প্রচন্ড ক্ষোভ। একটা ছাত্র, একটা বাচ্চা ছেলে, আমরা যে বিজিবিতে একটা অনুষ্ঠান করেছি, 7 জনকে আমাদের সামর্থ্য নেবে, আমরা নিজেরা টাকা দিয়ে করেছি, বন্ধু বান্ধব মিলে 7টা মোটরাইজ রিক্সা দিচ্ছি, যাতে মানে ডেইলি ভাড়া দিলেও 400 টাকা পায়। তো সব বাদ দিয়ে 300 টাকা, মাসে 9,000 টাকা পায়। ওই 7 জনের একজন আমাদেরকে বলতেছে, যেদিন অনুষ্ঠান, প্রবাবলি ইট ওয়াজ 8th ডিসেম্বর, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, মৎস্য উপদেষ্টা ছিলেন, আমাকে আর হাসনাতকে বলতেছে, হি ওয়াজ লিটারেলি ক্রাইং, বলতেছে আমার পিজি হাসপাতালে আমার পা গুঁড়া হয়ে গেছে, আমি থেরাপি দিতে যাই, আমাকে ওখানে ডাক্তাররা অসম্ভব খারাপ ব্যবহার করছে। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। আমার আপনার সবার, সৌরভ ভাইয়ের সবার লজ্জা উচিত। এদের কারণে তো আজকে মুখ খুলে কথা বলতে পারতেছি আমি। সৌরভ ভাই আমি জানি না, উনি মুরব্বী মানুষ, উনি আগে কথা বলেছে কিনা। সো এদের দায় কার? রাষ্ট্রের না? হোয়ার ইজ জুলাই ফাউন্ডেশন? এই জুলাই ফাউন্ডেশন কি করলো 5 মাসে? টেল মি ওয়ান। 22,000 এরা কেন এরকম হবে? ডু ইউ হ্যাভ এনি অ্যান্সার? নো অ্যান্সার। কে উত্তর দিবে? সরকার উত্তর দিবে।
আমরা যারা না, জুলাই ফাউন্ডেশন তো বারবার বলছে যে এদের আসলে পুনর্বাসন করা হোক, কোথায় পুনর্বাসন হলো? মানে প্রথমে তো লিস্টই হলো চিকিৎসা না করা ভাই। হোক। ভাই, এখন এই লিস্টই কাজটা তো হয়নি আসলে তো। সরকারের। এখনো আমি একটু যোগ করি ফেরদৌস ভাইয়ের সাথে, এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট হয়নি। গতকালে একটা টেলিভিশনে দেখলাম যে বাগেরহাটের একজন সাধারণ মানুষ, তিনি কোনো কারখানায় বা কোথাও কাজ করতেন, তিনি ঢাকায় আহত হয়েছেন, তার পায়ে গুলি লেগেছে এবং সেই চিকিৎসা না করেই মানে অসমাপ্ত রেখে তাকে বাড়ি যেতে হয়েছে। এবং তিনি বলেছেন যে সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়নি। যে বিষয়টা হচ্ছে, আমি তো মনে করি যে এই শিক্ষার্থীদের আমরা ভুলে গেছি 2000 মারা গেছে। না, তাদের চেতনার প্রতি সম্মান জানিয়েই বলছি যে তাদের প্রথম কর্তব্য ছিল যে প্রতিটি শহীদ পরিবার এবং আহত পরিবারকে খুঁজে বের করা, আহতদের খুঁজে বের করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং সেটা প্রকাশ্যে জানানো, এবং শহীদ পরিবারকে, এখনও শহীদ পরিবারের সদস্য নিয়ে তো না বিতর্ক। দেখলাম যে উত্তরায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী মারা গেছে গণরোষে, তাকে শহীদ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তা সুতরাং আমরা কোথায়? আমাদের ন্যূনতম সততা, দক্ষতা, যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে। মানে শুধু ফেসিবাদ তো চলে গেছে, এখন ফেসিবাদ নিয়ে মানে কি বলে শোরগোল তুললে বা এই ফেসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুললে কিন্তু আজকে যে নিরাপত্তা পায় না তার নিরাপত্তা হবে না, যে আহত আহাজারি করছেন তার আহাজারি বন্ধ হবে না। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে সমাজেরও দায়িত্ব আছে, সমাজে বিত্তবান অনেক লোক আছে, অনেক তো বলেছি। এই যে ধরুন ঢাকায় একটি সমাবেশ করতে যদি সারা দেশ থেকে লোক আনতে হয়, কত কোটি টাকা দরকার? 4-5 কোটি টাকা। সেই টাকাটা আমরা আহতদের জন্য ব্যয় করতে পারি, কিন্তু আমরা করছি না। সৌরভ ভাই, আমি একটু আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করছি যে ছাত্রদের দায়িত্ব খুঁজে বের করা। আমি তো ছাত্রদের সাথে গিয়ে লিস্ট নিয়ে কাজ করছি। আমি আপনাকে যাদেরকে পুনর্বাসন করা হয়েছে এক্সাক্ট ডেটা দিয়ে দিব আপনাকে এখন একটু পরে, যে কতজন কোন জায়গায় আহত হয়েছে, কত টাকা খরচ হয়েছে, আর্থিক সব ঠিক আছে, কিন্তু বাকি যারা আছে এখন এইখানে একটা মৌলিক প্রশ্ন, আমি সৌরভ ভাই বলছি না, আমি বলছি ছাত্ররা লিস্ট গভর্নমেন্টকে হেল্প করবে, সরকার করবে। হ্যাঁ, এটা মূল দায়িত্ব তো সরকারের। আবার স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে অপদার্থ। জি, আমি ওটা বলতে চাই না, আপনি আমার মুখের কথাটা কেড়ে নিলেন। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিনয়ের সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে আমার রিকোয়েস্ট, আমার মার বয়সী, এই যে ছাত্রটা ভিক্ষা চাইলো, কানলো যে আমাকে এরকম অপমান করা হয়েছে পিজি হাসপাতালে, হোয়াট স্বাস্থ্য মন্ত্রণালয় ইজ ডুইং? এটা কার কাজ? আমার প্রশ্ন সরকারের কাছে, এটা কার কাজ? এই যে এরা যে আহত হলো, নিহত হলো, এরা কি অপরাধ করছে? রাষ্ট্র কি ওদের পুনর্বাসন করবে না? ওরা কি ভিক্ষুক? ওয়ান থিং, দেখেন সৌরভ ভাই, আমি না, আমরা গিয়ে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি সেনা কল্যাণের চেয়ারম্যানের কাছে গিয়ে বললাম আই নিড ইউ টু রিহ্যাবিলিটেট। বললো স্যার 7-10 জন আপনি করেন না। আমি বললি না, টাকা চাই না, এমপ্লয়মেন্ট চাই। সো সেনা কল্যাণ এগ্রিড 7 জনের কর্মসংস্থান, যেই মডেলটা প্লাস একজন। আমার রিকোয়েস্ট ছিল, যেহেতু আমি ওকে ভালো করেছি না, এগুলো চিটাং এর ছেলে, আমি একটু নেপোটিজম করি, চিটাং এ গেছিলাম, ওরা ধরছে, একটা জনের চাকরি দেবা ন্যায্যতার ভিত্তিতে। আমরা পোর্টে গিয়েছিলাম সৌরভ ভাই চিটাং কয়েকদিন আগে, যে কেমন বন্দর চায় বাংলাদেশ, অল স্টেক হোল্ডার আসছে। এরকম 10 জন আমি বলতেছি এরকম 10 জন যদি মেজর ফেরদৌস থাকে তাহলে তো অনেকে এগিয়ে যাবে। মেজর ফেরদৌস ইজ নট এন ইস্যু। দেখেন, আই এম গেটিং সাপোর্ট ফ্রম পোর্ট অথরিটি কমিট করেছে 10 জনের চাকরি দিবে। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স অন রেকর্ড দিচ্ছি। না, এখন বিচ্ছিন্নভাবে আপনি 10 জন 15 জনের ব্যবস্থা করতে পারেন, কিন্তু এখানে সরকারের দায়িত্বটা কি? না, আমি 20,000-এর উপরে আহত হয়েছে, সরকার কি 20,000 লোকের চিকিৎসা করাতে? আমি বলি 22,000 লোক, 22,000 লোকের পুনর্বাসন করতে কত টাকা লাগে আমরা একটা লেটস ডিসকাস। আমি কেন আমার ভাই যে পিনাকি বলে যে বাইরে থেকে নিয়ে আসবে, আমি ওনার অবদানকে স্বীকৃতি দিচ্ছি যে উনি গিয়া করেছে। বাইরে থেকে কেন আমরা ভিক্ষা নেব? কেন আমরা তো সৌরভ ভাই 100 টাকা দিতে পারেন না, আমি 1000, আপনি পারেন না, সরকার বলুক ওরা পারবে না,
আমরা চাঁদা তুলে দেব। না, সরকার তো আসলে সেটা বলেনি। আমি একটু সোহরাব ভাই অন্য একটা বিষয় যেটা একটু জানতে চাই, সেটা ঐক্যমত্য নিয়ে আমাদের একটা কথা হচ্ছিল যে বিভিন্ন জায়গায় ঐক্যমতের ঘাটতি রয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেই রাজনৈতিক দলগুলো আসলে মাঠে ক্রিয়াশীল ছিল, আমি যদি মানে স্পেসিফিক করে বলি বিএনপি, জামাত, এরা তো স্পেসিফিক ছিল, এবং যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক সার্জিসও বলেছেন যে বাম রাজনৈতিক দল ছিল। এই 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর ভিতরে কি সেই ঐক্যমতের জায়গাটা মজবুত রয়েছে? ক্ষমতা এমন একটি বিষয়, এটি আপনি তো দল বললেন, দলগুলোর মধ্যে নির্বাচনে হাওয়া শুরু হলে দেখবেন যে দলের ভেতরেই ঐক্য নেই, আবার নানা রকম মত দ্বিমত এবং বিরোধ। আমাদের রাজনীতিতে দাঁড়িয়েছে যে 300 এমপি কে হবে, কারা হবে, এইটা হলো মুখ্য বিষয়। এটা হচ্ছে মুখ্য। যদি এমন হতো যে এমপি হওয়া না হওয়া বড় না, আমি মানুষের এমপির বাইরে থেকেও এমপি না হয়েও কি করতে পারি, এই মানসিকতা যদি আমাদের মধ্যে কাজ করতো, অর্থাৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান করা যেত, বা ভবিষ্যতে যাবে না তা আমি বলছি না, কিন্তু কোথায় জানি ঘাটতি আছে, আন্তরিকতার ঘাটতি, নিষ্ঠার ঘাটতি, সততার ঘাটতি। এখন আপনি এই যে বৈষম্যবিরোধী ছাত্র মানে এত বড় আন্দোলনের পরও আমরা তো প্রশাসনে অস্থিরতা দেখি, চাঁদাবাজির অভিযোগ আছে, দখলবাজির অভিযোগ আছে, তার থেকে কেন মুক্ত হতে পারবো না? কেন মুক্ত হতে পারবো না? কেন জিনিসপত্রের দাম কেন, এর পিছনে কারা আছে, কেন সরকার ধরবে না? এবং আবার সরকার একাও পারবে না, কারণ এই সরকার সরকার তো নির্বাচিত সরকার না, অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, সব জনগণের অভিপ্রায়। এখন সেখানে রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে, সশস্ত্র বাহিনীর সমর্থন দরকার হবে, ছাত্র নেতাদের দরকার হবে। তার চেয়েও যে এই আন্দোলনের যারা মুখ্য ভূমিকা পালন করেছে ছাত্র নেতাদের বাইরে, সেটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রাস্তার হকার, রিক্সা চালক, অটো চালক, তাদের কাছে গণতন্ত্র হচ্ছে তার পেটে ভাত হবে কিনা, পেটের ভাত সংস্থান হবে কিনা, তার ঘরে আগুন জ্বলবে কিনা, এই শীতে তারা গরম কাপড় পাবে কিনা। মানে কিন্তু এটি কেউ ভাবছে বলে মনে হয় না। এই যে ভাবছে না, আপনি দেখুন বেওয়ারিশ লাশ হিসেবে অনেককে দাফন করা হয়েছে, কারণ পুলিশ আঞ্জুমানে মফিদুলকে দিয়েছে, তারা রায়ের বাজার বা অন্য কবরস্থানে দাফন করা হয়েছে, নামটা পর্যন্ত জানে না যে কে শহীদ হয়েছে। আমরা এই শহীদের তালিকা বলি, কখনো বলি 850 জন, কখনো বলি 1500, কিন্তু এই তালিকাটাও তো লাগবে, একটা পরিবারকে পুনর্বাসনের জন্য তালিকাটা লাগবে। অথবা পুনর্বাসনের দরকার নাই, এক মা বলছেন আমি তো সাহায্য চাই না, আমি চাই আমার সন্তানের লাশটা দেখতে, এই অধিকার তার নেই। সুতরাং আমি তো মনে করি ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আশু কর্তব্য হচ্ছে তাদের আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে পুনর্বাসন। তারপরে গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে আমরা ঝগড়া করতে পারবো, আন্দোলন করতে পারবো, কিন্তু যারা জীবন দিলেন তাদের জন্য আমরা কি করছি, এই প্রশ্ন কিন্তু ভবিষ্যতে নাগরিকরা করবে। যেমন 71-এর 30 লাখ শহীদের ব্যাপারে করে, যে তাদের এই শহীদ পরিবার তো এখনো, আমরা কিছুদিন কয়েক বছর আগ পর্যন্ত দেখছি রিক্সা চালাচ্ছে শহীদ পরিবারের সন্তানরা, মুক্তিযোদ্ধারা। তো সুতরাং রাষ্ট্রকে একটু মানবিক হতে হবে, রাষ্ট্রকে মানবিক হওয়ার জন্য রাজনীতিকদের মানবিক হতে হবে। এই মানবিকতার জন্যই তো আসলে জুলাই গণ অভ্যুত্থান। আপনি যদি একটু ছোট করে বলেন, আমাকে একটু বিরতিতে যেতে হবে, যে সরকার কি আসলে মানবিকভাবে এই বিষয়গুলো দেখছে? ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট অ্যান্সারটা সোজা করে বলতে গেলে মনে হচ্ছে দায়িত্বশীল আচরণ করছে না। আই এম ভেরি সরি টু টেল। যদি এই ইনস্ট্যান্সে আমরা কিছুদিন আগে পঙ্গু হাসপাতালে একটা ঘটনা মনে আছে, ছাত্ররা আসলো, সার্জিস হাসনাত না ওরা কে আসলো, উপদেষ্টা গাড়ি আটকে দিল, রাস্তা আটকে দিল। মানে আমি এক উপদেষ্টার সাথে ওনারও মানে এক্সপ্রেশনটা এরকম ছিল যে এদের কাছে যেতে আমাদের ভয় পেতে হবে। শি ওয়াজ টেলিং লাইক দিস, যে এই ছাত্রদের কাছে আমাদের যেতে ভয়, যারা আমাদেরকে মাথায় চিড়ে নিল, রেসপেক্ট দিয়ে নিয়ে আসলো, আমি যাব। এটা কি? what a nonsense is this, নাম্বার 1। আর নাম্বার 2, দেখেন ভাই,
আমরা একটু ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি ব্যাংক করতে যাচ্ছি। ঠিক এই বিষয়ে আর একটু ডিটেল আসবো, আমি ছোট বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক, এবং জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। জনাব আহমেদ ফেরদৌস, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সরকারের কাজ এবং ঐক্যমত্য বিভিন্ন বিষয় নিয়ে। একটা বিষয়টা খুব আলোচিত এখন, সেটা হলো নির্বাচন এবং সংস্কার। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, অধিকাংশ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের পরিষ্কার রূপরেখা দেওয়ার একটা দাবি উঠেছে, এবং সেখানে বলা হচ্ছে, এবং স্টুডেন্টদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন না দেয়া। তো নির্বাচন এবং সংস্কার কি আসলে পরস্পর বিরোধী দুটি শব্দ? কাইন্ড অফ, বিকজ কোয়েশ্চেন ইজ আমরা কি নির্বাচনের জন্য প্রস্তুত? এক নম্বর, এই যে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গিয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন, বিচার বিভাগ থেকে আরম্ভ করে সব ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। এই রিপেয়ারটা না হয়ে কি নির্বাচন করলে কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ আপনি পাবেন? নাকি সৌরভ ভাই যে কথাটা বললো যে এমপি হতে হবে, এমপি হলেই কি উনি কি ওনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেবেন? উনি তো নাই মাউন্ট এলিজাবেথে। তো ওনার ওই জনগণের চিকিৎসা বেহাল দশা মাশরাফির মতো হবে ক্রিকেটের? এক। দুই নম্বর হলো সংস্কার। কতদিন লাগবে সংস্কার? আজীবন? 3 বছর, 4 বছর, 5 বছর? এটা তো আমাদের বুঝতে হবে। সে ধরলাম কথার কথা 2025-এর ডিসেম্বর, এই বছরের শেষ বা আগামী বছরের মাঝামাঝি, এরকম সামটাইম একটা কথা। আপনি তার আগে ল অ্যান্ড অর্ডারটা ঠিক করেন, পুলিশ সংস্কার করেন, পুলিশকে এফেক্টিভ করেন। পুলিশ এফেক্টিভ করা কি খুব ডিফিকাল্ট? নট ডিফিকাল্ট, বিকজ পুলিশের সংখ্যা কত সৌরভ ভাই? 2.25 লাখ। 2.25 লাখের মধ্যে ধরেন 90%-এর মোরাল শেষ। যে কারণে মানুষ মেরেছি তোরে ভাই, আমি ওনাকে গুলি করে মেরেছি, ওই পুলিশরা কেমনে দাঁড়াবে আপনার সামনে মাইরের ভয়ে? এক, যদি খারাপ করে বলি। 2 নম্বর হলো পুলিশের যে উপরি ইনকাম ছিল, লোকজন দুষ্টুমি করে বলে যে পুলিশ বেতনটা ডিপিএস করত আর উপরি দিয়ে চলতো। ধরেন আমি একটা সাব ইন্সপেক্টর, আমি 3 লাখ টাকা মাসে উপরি পাই, বেতনটা মাসাল্লাহ হয়। এখন তো যখন ডিপিএস এর টান পড়ছে পুলিশের, আমার ছেলেকে তো আমি আইফোন দিয়ে অভ্যস্ত, হ্যাঁ, ফাস্টফুড খাইয়ে অভ্যস্ত, এখন তো আর ফাস্টফুড খাওয়াতে পারছি না। তো পুলিশের একটা এরকম সমস্যা। আর পুলিশ এই জন্য মাঠে আসতেছে না, কারণ মোরাল ইয়েটা নাই। এটা স্বীকার করতেই হবে। কার ব্যর্থতা আমি পরে ডিসকাস করতে চাই। পুলিশ যখন একটা বড় ফোর্স, আর আর্মিকে দিয়ে তো আপনি পুলিশিং করাতে পারবেন না রে ভাই। এই আর্মি ইজ নট ট্রেন্ড ফর দ্যাট। আর আর্মির তো একজন অভিভাবক লাগবে। অভিভাবককে প্রতিরক্ষা মন্ত্রী। তো প্রতিরক্ষা মন্ত্রীকে পদাধিকার বলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা উনি যেহেতু রাজনীতিকভাবে নির্বাচিত না, এই উপদেষ্টাগুলি ওনাদের অনেকের কমপ্লেইন, ওনারা শক্ত ডিসিশন মেকিং এ স্ট্রং সেই ফাউন্ডেশনটা নেই। তো এই ফাউন্ডেশনটা না থাকলে আমি আমার সোলজারদেরকে মাঠে কতদিন রাখবো? আমি তো ওদেরকে করাপ্ট হতে দিতে পারি না, কারণ এই সমাজটা তো করাপ্টেড। এটা তো অস্বীকার করে লাভ নেই, চারিদিকে। সো আর্মিকে যদি বেশি দিন মাঠে রাখা হয়, এটা দেশের জন্য ভালো না আমার মতে। আপনারা ডিসএগ্রি করতে পারেন, নাম্বার 1। আর নাম্বার 2 হলো নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ। নির্বাচনের জন্য অল স্টেক হোল্ডার্স, একটা কথা লোকজন বলে যে এখন যে বিএনপির কথা বলে যে যত দিন যাবে, এটা কারা বলে আমি জানি না, বিএনপির বলে ভোট কমে যাবে। এক, ঠিক আছে। সো আর এইদিকে দেখেন চাঁদাবাজির কথা উঠলো। বিএনপির যদি ভোট কমে তাহলে বাড়বে কার? অনেকে তো বলে জামাতের বাড়বে, অনেকে বলে যে সৌরভ ভাই হলো ছাত্ররা আসলে একটা ভোটের, মানে আমার তো কোনো অপশন নেই ভোট দেওয়ার। আমি ভোট দিতে যাই ভাই, আমার বাপমা মারা বাপ্পা গিয়ে যদি দেখা হয়, কারণ ওরা তো ভোট দিয়ে দিতে যায়, এই জন্য আমি ভোট দিতে যাই। আর দেখেন ভোটের অপশনটা কি, আওয়ামী লীগ এখন নাই, আসবে কি আসবে না এটা সবাই মিলে ঠিক করবে। তা মাঠে থাকলো বিএনপি, জামাত, জাতীয় পার্টি বাদ। তো আরেকটা ফোর্স হলো ইসলামী দলগুলো মিলে, একটা কমিউনিস্ট পার্টি টাটি, এরা মিলে ছোট একটা স্টেক হোল্ডার। এখন যদি থার্ড একটা অপশন আসে, ছাত্ররা ওইটা আসে, আই হ্যাভ এন অপশন। আর আপনাকে আমার নাগরিক অধিকার হিসেবে আমি চাবো না ভোটটা দিতে,
বিকজ দিস ইজ আ প্রোটেস্ট। ওই ভোটটার অধিকার তো আমার নাই। আর দেখেন আরেকটা জিনিস, আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হিসেবে আপনারা মূল্যায়ন করবেন যে 5ই আগস্টের পরে দায়িত্বশীল আচরণ করেছে কিনা। এটা দয়া করে আর্মির যারা আছে এরা আপনাদেরই সন্তান। আমি যদি আয়নাঘর করে থাকি, আমি সরকারি আদেশ, আগের সরকারের আদেশে পালন করে অতিরিক্ত উৎসাহ করে আমি মানুষ খুন করে থাকি, আমি আমার ফাঁসি চাই। 2 নম্বর, আমি যদি করাপশন করে থাকি প্রমাণ দেন, আমি আমার বিচার চাই উইথ আমার অধিকার দিয়ে। আর আর্মিকে যদি আপনারা এইভাবে মেলাইন করেন যখন দেশের ল অ্যান্ড অর্ডার এইভাবে, তাই রাষ্ট্রটা কত রিস্ক। না, আর্মি তো কে মেলাইন করছে না। করছে কে বলছে করছে না? আমি আপনাকে প্রমাণ দিতে পারবো করছেন। কথায় কথায় বলতেছে এই ওই কিছু হলে এই ওই। আপনি কি মনে করেন এই যে বিচার যেগুলি হচ্ছে ভাই আর্মিকে মেলাইন করে, আর্মি তো এই জেনারেল ওয়াকার এন্ড তার জেনারেলদের কিন্তু অনেক সুযোগ ছিল। রাষ্ট্রে 3 দিন কোনো সরকার ছিল না, 5 to 8 আগস্ট ক্ষমতা নিতে পারতো না, পারতো নেয়নি। 2 নম্বর, এরপরে অনেক ইনস্ট্যান্ট এসছে যে আর্মি ক্ষমতা নিতে, আমি খোলাখুলি কথা বলছি আজকে, ওনারা নেয়নি এবং নিতে চাই না। আমরা উই ডোন্ট ওয়ান্ট, উই ওয়ান্ট টু প্রো পিপল আর্মি। না, সেজন্য তো এইবারের এই গণ অভ্যুত্থানের পরে অধিকাংশ লোক, আমি বলবো যে শতভাগ লোকই তো আর্মির প্রতি আসলে অন্য রকমের একটা ধারণা এবং ইতিবাচক ধারণাই পোষণ করে। কিন্তু ভাই দেয়ার ইজ এ প্রবলেম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনি দেখেন আমাদের বর্ডার গুলি ইনসিকিউরড, ঠিক আছে? আপনি বিজিবিকে ডিপ্লয় করে রাখছেন রাস্তায়, আপনি আর্মিকে, আমার কাজ কি? আমার কোর কাজ হলো সভারেনিটি রক্ষা করা। সেটার জন্যই তো দ্রুত একটা নির্বাচন দিয়ে আর্মি যদি ব্যারাকে ফিরে যায়, সেটা একটা সমাধান হতে পারে। আমি এই বিষয়টা একটু সৌরভ ভাই আপনার কাছে একটু জানতে চাই। সেটা হলো অনেকেই বলে যে সংস্কারের পরে আসলে নির্বাচন, তাহলে কি নির্বাচনের পরে সংস্কারের প্রয়োজনীয়তাটাকে ফুরিয়ে যাবে? আচ্ছা, ধন্যবাদ ফেরদৌস ভাইয়ের আবেগঘন কথাবার্তার পর একটা আমি নিজেও ঠিক মানে বলা যায় যে এক ধরনের আবেগতাড়িত। নির্বাচন এবং সংস্কার এই দুটোকে পাল্টা মানে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। কিন্তু মুখোমুখি আসলে একদিকে দাঁড়িয়ে গেছে। আমি বলছি নির্বাচন এটাই তো একটা সংস্কার, কারণ নির্বাচন আমরা 3টি নির্বাচন পাইনি। হ্যাঁ, 3টি নির্বাচন হয়েছে লোক দেখানো বা প্রশাসনমূলক। সুতরাং একটি নির্বাচন হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্কার। এখন যারা সংস্কার কথা বলে তারা যদি নির্বাচনকে অগ্রাহ্য করে তাহলে সেটাও ভুল হবে। আবার নির্বাচন করতে যেয়ে যদি সংস্কারকে অগ্রাহ্য করে সেটাও অন্যায় হবে। কথা হচ্ছে যে এই নির্বাচন কবে হওয়া উচিত, সংস্কার কতটুকু হওয়া উচিত, এটি সব কিছু নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের পারফরমেন্সের উপর, তার কার্যকারিতার উপর, তার জনগণকে কতটা সেবা দিতে পারছে, জনগণের আশা কতটা পূরণ করছে তার উপর। যদি না পারে, নির্বাচনটি দ্রুত হওয়া উচিত। আর যদি পারে, মানুষ কিন্তু 5 আগস্টের ধরেই নিয়েছিল এই সরকার 2 বছর থাকবে। মইনু আহমদ যেমন ক্ষমতায় এসে বলছিলেন তারা 2 বছর থাকবেন, মানে বা আরও বেশি কিছু থাকতে চেয়েছেন কিনা জানি না, কিন্তু তারা 2 বছর ছিলেন এবং শেষে খুব ভালোভাবে থাকেন। কিন্তু এই সরকারের প্রতি মানুষের কিন্তু ছিল, এক হচ্ছে সেনাবাহিনী আসেনি, সেনাবাহিনী সমর্থন করেছে, সেটা হচ্ছে সার্বিকভাবে সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির কারণে। এখন মানুষের মধ্যে একটু হতাশা জেগেছে, একটু না একটু বেশি। আর যে হতাশা দূর করা হচ্ছে প্রথম সংস্কার। আপনি যদি বলেন কোনো সংস্কার, সেটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে হতাশা দূর করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, তৃতীয় হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা। এই 3টি কাজ করলে মানুষ নির্বাচন নিয়ে এত কথাবার্তা বলবে না। আমরা দেখি অনেক ব্যাপারে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ নির্বাচন, এ ব্যাপারেও কেউ একমত হতে পারে না। ছাত্রদল একরকম চায়, কি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একভাবে চায়। এবং তাতে সুবিধাটা হয়েছে কাদের জানেন? যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের রাজনীতিকে অন্যদিকে নিয়ে যেতে চায়, একটা মৌলবাদী ধ্যান ধারণা যারা পোষণ করে। সুতরাং আমি মনে করি গণতান্ত্রিক সব দলকেই একটা সহমত পোষণ করতে হবে। সবাই একমত হলে তো একটা দলই হতো, কিন্তু একমত হওয়ার দরকার নাই। মানে এই যে সবাই যে ঐক্যবদ্ধ হতে চায়, ঐক্যবদ্ধ হচ্ছে যে
ঐক্যবদ্ধ হওয়ার জন্যে যে মানসিকতা দরকার সেটা দরকার, এমনকি দ্বিমত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, মানে ঐক্যমত প্রকাশ করতে হবে যে আমি দ্বিমতকে স্বীকার করি। যেমন একটা প্রশ্ন আসছে যে ফেরদৌস ভাই বললেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না। এখন এর মধ্যে অনেকগুলো প্রশ্ন। প্রথম হচ্ছে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের যদি, ফেরদৌস ভাই বললেন যে তার যদি 2-3 কোটি সমর্থক থাকে, আপনি তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য করবেন বা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবেন বা কি বলে একটা প্রশ্নহীন নির্বাচন করবেন, অবিতর্কিত নির্বাচন করবেন, এটা তো হবে না। এখন কিভাবে আসবে, কেন, সেটার ব্যাপারে আলোচনা হতে পারে, বা যারা অন্যায় করেছে তাদের নির্বাচন থেকে বাইরে রাখলেন, কিন্তু এর সমর্থককে তো আপনি করতে পারবেন না। আমি কি একটা হ্যাঁ অবশ্যই আমরা দেখেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলারের বাহিনীকে, নাজি বাহিনীকে, এদের দলকে ব্যান করা। আমরা ইতিহাস যদি পড়ি এরকম অনেক ফ্যাসিস্ট রিজিমকে ব্যান করা। আওয়ামী লীগ অ্যাজ এন পার্টি যদি ফ্যাসিস্ট আমরা স্বীকার করে নিই, এটা তো অস্বীকার করার কিছু নাই। আসবে না আসবে না এটা আমি আপনি বলার থেকে জনগণ বলবে, রাইট? জনগণের অভিপ্রায়। সো ফ্যাসিস্ট আসবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চন। যারা ফ্যাসিস্ট তাদের ব্যাপারে তো কোনোই নাই। যারা গণহত্যা করেছে, যারা দমন পীড়ন চালিয়েছে, যারা মানুষের উপর নির্যাতন চালিয়েছে, তাদের বিষয়ে কথা না। কিন্তু একটা দলের, একটা নীতির, আদর্শের সমর্থককে তো আপনি বাতিল করতে পারেন না। মানে বাতিল করতে পারেন না এ কারণে কেউ যদি দলটাও তো অনেক ফ্যাসিস্ট সিদ্ধান্ত নিয়েছে, যেমন জয় বাংলা স্লোগান। না সৌরভ ভাই, না এখানে এই বিতর্কটা আসলে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে। আওয়ামী লীগ দল হিসেবেই তো ফ্যাসিস্ট আচরণ করেছে, তাহলে সেই দল হিসেবে আচ্ছা দল হিসেবে করেছে না, দল হিসেবে করেছে না সরকার হিসেবে করেছে? এখন দল হিসেবে আমি তো আচ্ছা দল হিসেবে আমি একটু প্রশ্ন করতে চাই সৌরভ ভাই, সেটা কে রায় দেবে? জনমনে যে প্রশ্ন, এই প্রশ্নটা তো আপনাকে জিজ্ঞেস করতে পারি। আওয়ামী লীগ চেতনা শব্দটাকে এত নষ্ট করেছে, এখন চেতনা বলতে ভয় পাই না। এখন মুক্তিযুদ্ধের চেতনা বলতে এখন মুক্তিযুদ্ধের চেতনা যদি বলে, আওয়ামী লীগ তো বলেছিল মুক্তিযুদ্ধের 400 টাকার মেজর কথাটা বলেছিল। আপনি মুক্তিযুদ্ধের, আমরা ছোট ছিলাম বাট আমরা আর্মিতে হিস্ট্রিতে পড়েছি 3 ডিসেম্বর পর্যন্ত আপনার এই আর্মি সিপাহীরা গিয়ে গেরিলা এই মুক্তিযুদ্ধ করে, যুদ্ধ করে প্রচন্ড শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে ভাঙ্গে নড়বড়ে করে দিয়ে, ইয়েস আমরা ভারতের অস্ত্র নিয়েছিলাম, ট্রেনিং নিয়েছিলাম, বাট মেইন কাজটা তো আপনার ভাই বোন জনগণ করছিল, সাধারণ মানুষ করেছে, গণযোদ্ধারাও করেছে। এখন 3 ডিসেম্বরে আমাদের ভারত এসে সুন্দর মসৃণ হাইওয়েতে এসে এই যে যেমন এখন গণ অভ্যুত্থানের বিজয়টা ছিনতে হয়েছে, ওরা আমাদের বিজয়কে চিন্তাই করলো, অনেকে করছে। আমি একটু অন্য জায়গায়, মানে সৌরভ ভাই একটা বিষয় যে সংস্কার এবং নির্বাচনের কথা বলছিলেন, রাজনৈতিক দলগুলো তো বলছে যে নির্বাচনের পরে তারা সংস্কার করবে। স্টুডেন্টরা বা অনেকে এইটার উপরে আসলে আস্থা রাখতে পারছে না কেন? বিএনপি তো বারবারই বলছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও তারা সংস্কার করবে। ছাত্র নেতৃত্বের মধ্যে একটা ধারণা জেগেছে যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে সামনে দেশ এগোনো যাবে না। এখন তারা নতুন বন্দোবস্ত চাচ্ছে, অর্থাৎ নতুন নেতৃত্ব চাচ্ছে। এখন পুরানো নেতৃত্ব, নতুন নেতৃত্বের এই জনগণকে সুযোগ দিতে হবে, তারা তাকে বাছাই করে নেয়। আবার এটা হতে পারে মাত্র ভোটই, আর তো কোনো সুযোগ নেই। একটা ভোট তো হয়ে গেছে ভাই, আমি একটু বিনয়ের সাথে দেব। কেমন ভোট হয়েছে? এই যে ডক্টর ইউনূস সরকাররা, এটা কারা বানাইছে? জনগণ বানাইছে। তার মানে আমি বলতে পারি নির্বাচিত সরকার, বাট ভোটের ওই সিলটা মারা হয় না। সেই ভোট কিন্তু এই সরকার কিন্তু যে নির্বাচন শেখ হাসিনার সরকার দেয়নি, সেই নির্বাচন করার জন্যই কিন্তু এই সরকার আছে। কিন্তু এই সরকার একটা ভুল হয়েছে প্রথম দিন, এটা জনাব চুপ্পুর উপদেষ্টা, না সেটা নিয়ে সেটা একটা কন্ট্রোভার্সি আছে। বাট ফেরদৌস ভাই, আমি একটু যেটা সৌরভের কাছে জানতে চাইলাম সেটা হলো, রাজনৈতিক দলগুলোও তো বলছে যে আমরা নির্বাচনের পরে, যেই জিতুক নির্বাচনের পরে সংস্কারটা চলমান থাকবে। এইটার উপরে আসলে যদি আমি একেবারে মানে খোলামেলায় বলি, শিক্ষার্থীরা কি আস্থা রাখতে পারছে না কেন? এই যে মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পরেও এই সংস্কার প্রক্রিয়াগুলো অব্যাহত রাখবে, দেশটা তারা ভালো চালাবে। আপনি যদি বিএনপির কথাই ধরেন, তারা বলছে যে 31 দফা তারা দিয়েছে, এবং সেটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে তারা আস্থা রাখতে পারছে না কেন? আমি খোলামেলা, আমি তো ছাত্রদের সাথে কাজ করি ভাই, ওদেরকে একটু গাইড করি, ছোট মানুষ, ওদের মানে অভিপ্রায়টা, ওদের মনের কষ্টটা বোঝার চেষ্টা করি। ইউসি, ওরা বলে যে
বিএনপি কি করছে? হাওয়া ভবন করছে। আওয়ামী লীগ কি করছে? গুম খুন হত্যা করে, ব্যাংক ডাকাতি করে শেষ করে ফেলছে। জাতীয় পার্টি কি করছে? উন্নয়নের মানে স্টার্টিংটা দিছে। ইউসি এই তিনটা এক্সাম্পল, ওরা যেটা বলে ছাত্ররা যে দে আর অল করাপ্টেড এন্ড ওরা সিস্টেম ধ্বংস করেছে, সো এই জন্য ওরা বলে উই ওয়ান্ট আ নিউ সিস্টেম। এই প্রশ্নটা যখন বলে, আমি একটা নাগরিক হিসাবে ওদেরকে কিন্তু কোনো উত্তর দিতে পারি না। এটা আমার ব্যর্থতা বা রাষ্ট্রের ব্যর্থতা। এই জন্য অনেকে বলে, অনেক বোদ্ধা সমাজ বলে যে জামাতকে ভোটটা দেবো। তখন আমি যখন বলি জামাত, মানে অফ অল দি পিপল জামাত, যারা মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা, আমি আওয়ামী লীগ সাপোর্ট করি না, বিএনপি করি না, কাউকে সাপোর্ট করি না। হ্যাঁ, আমার এই ওদের উপর এই কালচারের উপর ইয়ে নেই। তো বলে ওরা এক্সাম্পল দেয় কি, জামাতের দুইজন ছিল ওই মন্ত্রণালয়গুলি করাপশন মুক্ত ছিল, ওই মন্ত্রণালয়গুলি অনেক অর্গানাইজ ছিল। তো দেখেন এটা মানুষের কথা উঠতেছে। অনেকে বলে জামাতের ভোট বাড়তেছে, আপনি প্রশ্ন করলেন না ভোট কমতেছে, কার বাড়তেছে? ছাত্রদের এই প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? সত্যি করে বলি তো, বললেন তো। আমি দিতে পারবো না, আমি যদি মিথ্যা কথা, আমি দিতে পারবো যদি আমি মিথ্যা কথা বলি, বাট আই ক্যানট গিভ অ্যান্সার। এবং ছাত্রদের সাথে যেই ছাত্রদের যেই স্পিরিটটা, এই স্পিরিটটাকে আমরা ওদের কাছ থেকে আর কত আশা করব? হ্যাঁ, ওদেরকে উই হ্যাভ টু গাইড, যারা ইয়ে আছে উই হ্যাভ টু, দে ল্যাক গাইডেন্স। এবং ওরা স্বীকার করে তো এটা, ওরা উচ্ছৃঙ্খল হয়। আমি ওই বয়সে উচ্ছৃঙ্খল ছিলাম না। যাক, আবার সময় একেবারেই শেষ। মানে সৌরভ ভাই, এই প্রশ্নটা যদি আপনাকেও করতে চাই, যে নির্বাচনের পরে সংস্কার কি আসলে বন্ধ হয়ে যাবে? না, তা বন্ধ হবে না। আবার বিরোধটা কেন? নির্বাচনের সাথে বিরোধ কেন? না, বিরোধ হচ্ছে আস্থার অভাব, পারস্পরিক আস্থার অভাব। আর আরেকটা বিরোধ হচ্ছে ক্ষমতায় কে যাবে। হ্যাঁ, ক্ষমতায় কে যাবে। সুতরাং এটা জনগণের উপরই ছেড়ে দেওয়া। আর তাহলে ছাত্র নেতৃত্বের দায়িত্ব হবে যে তারা জনগণকে বোঝানো যে পুরনো রাজনীতি ব্যর্থ হয়ে গেছে, নতুন রাজনীতি দরকার। এর পক্ষে জনমত আসলে তারা নির্বাচনে ভালো করবে। আর যদি পুরনো রাজনীতি বোঝাতে পারে জনগণ, তাহলে তাদের প্রতি যাবে। কিন্তু বোঝাতে তো আসলে অনেক সময় লাগবে। না, এখানে সময়ের হেরফের না। সময়টা লাগবে তখনই যখন এই সরকার পারফর্ম করতে পারছে না। সময়টা লাগছে এই কারণে, যদি এই সরকার মানুষের আশাকাঙ্ক্ষা মানে অর্ধেকও পূরণ করতে পারত, তাহলে কিন্তু এই এত অবিশ্বাস আসতো না। এমনকি সরকার তো ছাত্রদের সাথেও কথা বলে না, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে না, তো সরকার চালাচ্ছে কি? এটাও তো প্রশ্ন। এবং যে কারণে ফেরদৌস ভাই বললেন যে তাহলে কি এর পিছনে অন্য সেনাবাহিনীর ভূমিকা আছে, এই প্রশ্নটা আসে কেন? এবং ফেরদৌস ভাই এখানে যে কথাগুলো বললেন যে সেনাবাহিনী কখনো এই ক্ষমতা নিতে চায় না, আমি ক্লিয়ার করে যে সেনাপ্রধান প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে কিন্তু এই কথাটা স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং রাজনৈতিক দলগুলোর, আমি মনে করি সবারই, এই প্রত্যেকটা নাগরিকের যেমন, সংগঠনের যেমন, রাজনৈতিক দলগুলোরই দায়িত্বশীল আচরণ করা উচিত। সবার উপরে সরকারেরও সব বিষয় আসলে সমন্বয় করে এগিয়ে যাওয়া উচিত। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমার সময় একেবারেই শেষ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।